লেখিকা সুপ্রিয়া ঘোষের হারানো ছন্দ। মা, চাটা আজ বড্ড কড়া হয়ে গেছে। আপনার কিন্তু আবার প্রেশার বাড়বে। রান্নাঘরে জানলার ধার থেকে মুখ ফেরালেন অনিমা। মেঘা কাপে চুমুক দিয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। অনিমা হাসলেন, সেই শান্ত হাসি যা গত 30 বছর ধরে এই বাড়ির দেওয়ালগুলো চেনে। বললেন, তোর ওই আদা এলাচ দেওয়া চা খেতে গিয়ে এখন আর সাধারণ চা গলায় নামতে চায় না রে। দাঁড়া, জল মিশিয়ে একটু হালকা করে দিচ্ছি। থাক থাক, হয়েছে। এখন আবার জল মেশালে ওটা আর চা থাকবে না, লিকারের ঝোল হয়ে যাবে। আপনি বরং বসুন তো এখানে। মেঘা হাত ধরে অনিমা দেবীকে ডাইনিং টেবিলের চেয়ারে বসিয়ে দিল। আজ রবিবার, আকাশের যা মুখভার, এই সময় একটু আড্ডা না দিলে চলে? আচ্ছা মা, একটা কথা জিজ্ঞেস করব? অনিমা আঁচলে হাত মুছতে মুছতে বসলেন। বল না, আবার নতুন কি আবদার? নীলু তো বলছিল তুই নাকি একটা ড্রয়িং ক্লাস খুলবি ভাবছিস। মেঘা আলতো করে অনিমা দেবীর হাতটা নিজের হাতের মুঠোয় নিল। সে তো হবেই, কিন্তু আমি ওটা বলছি না। আজ আলমারি গোছাতে গিয়ে আপনার বিয়ের বেনারসিটার নিচে একটা পুরনো খাতা পেলাম। তাতে সুন্দর করে আলপনা দেওয়া, আর একদম শেষে কয়েকটা নাচের মুদ্রার ছবি আঁকা। আপনি বুঝি নাচতেন? মুহূর্তের জন্য অনিমা দেবীর চোখের মণি দুটো স্থির হয়ে গেল। বাইরের ঝিরঝিরে বৃষ্টির শব্দটা যেন হঠাৎ চড়া হয়ে উঠল কানে। অনেক দূরে ফেলে আসা একটা কিশোরী মেয়ে, যার পায়ে ঘুঙুর বাঁধা না থাকলেও মনটা সবসময় ছন্দে ছন্দে চলতো, সেই ছবিটা ঝিলিক দিয়ে উঠল। অনিমা একটু ম্লান হেসে বললেন, ওসব অনেক যুগের কথা রে। মেঘা, তখন আমার বয়স কত আর? তোর চেয়েও অনেক ছোট, ক্লাস 9-এ পড়ি। আমাদের ওদিকে চৈত্র সংক্রান্তির মেলায় একবার নাচতে চেয়েছিলাম। বাবা লোকগান খুব ভালোবাসতেন তো, আমায় নাচের মাস্টারমশাইয়ের কাছেও দিয়েছিলেন মাস কয়েক। তারপর মেঘার চোখে কৌতূহল বন্ধ হয়ে গেল কেন? অনিমা উঠে গিয়ে জানলার পাল্লাটা একটু টেনে দিলেন, ঠান্ডা হাওয়া আসছিল। দীর্ঘশ্বাস ফেলে বললেন, 14 বছর বয়সে এই বাড়িতে যখন প্রথম পা রাখলাম, তখন তো আর এখনকার মতো দিনকাল ছিল না। লাল শাড়ি, মাথায় ঘোমটা, আর এক হাতে সংসারের চাবি। প্রথম দিনই তোর ঠাকুমা, মানে আমার শাশুড়ি মা বলেছিলেন, এ বাড়ির বউদের নাচানাচি সাজে না মা, ওসব বাপের বাড়িতেই ফেলে আসতে হয়। ব্যাস ওইটুকুই। সেই যে ঘুঙুরগুলো তোর বাবার একটা পুরনো বাক্সে ভরে এক কোণে তুলে রাখলাম, তারপর আর কোনোদিন সেদিকে ফিরে তাকানোর সুযোগ মেলেনি। মেঘা চুপ করে শুনছিল। মধ্যবিত্ত সংসারে টানা পড়েনে কত স্বপ্ন যে ওই আলমারির ভাঁজেই ধুলো পড়ে নষ্ট হয়ে যায় সেটা সে জানে। সে অনিমার হাতের তেলোয় একটা মৃদু চাপ দিয়ে বলল, আপনার খারাপ লাগেনি মা? কোনোদিন মনে হয়নি যে মাকে গিয়ে বলি অন্তত নিজের ঘরে দরজা বন্ধ করেও তো একটু নাচতে পারতেন? অনিমা একটা ম্লান হাসিতে ঘরটা ভরিয়ে দিলেন। সংসারটা বড় বিচিত্র রে। যখন ভোর 4টে উঠে উনুন ধরানো থেকে শুরু করে রাতের এঁটো বাসন মাজা অবধি তোর ঠাকুমার কড়া নজর সামলাতে হতো, তখন পায়ের ছন্দের চেয়ে পিঠের ব্যথাটাই বেশি মনে পড়তো। তবে হ্যাঁ, মাঝে মাঝে খুব বৃষ্টি হলে জানলার ওপাশে তাকিয়ে থেকে মনে হতো, ইস, যদি একটু হাত দুটো মেলাতে পারতাম। হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। মেঘার স্বামী নীলু ফিরল বাজার থেকে, হাতে বড় একটা ইলিশ মাছ। চিৎকার করে বলল, মা, আজ বৃষ্টির দিনে জমিয়ে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা হবে। মেঘাকে করতে দিও না, সব তুমি করবে কিন্তু। তোমার হাতের খিচুড়ি ছাড়া বৃষ্টির দিনটা ঠিক জমবে না। মেঘা নীলুর দিকে একবার তাকিয়ে আবার অনিমার দিকে ফিরল। অনিমা উঠে দাঁড়ালেন রান্নাঘরের দিকে যাওয়ার জন্য। যাওয়ার আগে মেঘার চিবুকটা ছুঁয়ে বললেন, তুই কিন্তু ড্রয়িং ক্লাসের কথা ভুলিস না। আমি চাই না আমার বাড়ির ড্রয়িং খাতাগুলো কোনোদিন আলমারির নিচে চাপা পড়ে থাকুক। তুই যখন ওই রং নিয়ে বসিস, মনে হয় আমি যেন আমার নাচের মুদ্রাগুলো ফিরে পাচ্ছি। মেঘা অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল শাশুড়ির চলে যাওয়ার দিকে। সেই পিঠ সোজা করে হাঁটা মহিলার মধ্যে সে যেন এক অন্য অনিমাকে দেখতে পেল, যে আজও মনে মনে তাল দিয়ে চলেছে এক অঘোষিত ছন্দে। রান্নাঘরে কড়াইয়ে ইলিশ মাছ ভাজার সুবাস মমা করছে। অনিমা দেবী নিপুণ হাতে খুন্তি নাড়ছেন। নীলু বাইরে বসে মোবাইলে কি একটা দেখছে, আর মেঘা ডাইনিং টেবিলের এক কোণে বসে একটা বড় আর্ট পেপারে পেন্সিল দিয়ে স্কেচ করছে। মাঝে মধ্যে সে আর চোখে রান্নাঘরের দিকে তাকাচ্ছে। অনিমা দেবীর শরীরের ভঙ্গি, হাত নাড়ানো দেখে মেঘার মনে হচ্ছিল প্রতিটি চালচলনের মধ্যেই যেন একটা ছন্দ লুকিয়ে আছে। মা, মাছ ভাজা হয়ে গেলে একটু এদিকে আসবেন? মেঘা ডাকলো।
অনিমা দেবী আঁচলে হাত মুছতে মুছতে বেরিয়ে এলেন। কেন রে, ঝাল নুন কিছু চাখতে হবে নাকি? তোর তো আবার আমার হাতের রান্নায় ঝাল কম মনে হয়। আরে না না, ওসব নয়, একটু বসুন তো। মেঘা জোর করে তাকে নীলুর পাশের চেয়ারটায় বসালো। নীলু মুখ তুলে বলল, কি ব্যাপার মেঘা, আজ দেখি মাকে নিয়ে খুব টানাটানি করছো। মেঘা কোনো উত্তর না দিয়ে অনিমা দেবীর দিকে তাকিয়ে বলল, মা আপনি তো বললেন নাচ বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু আপনার ভেতরে যে ইচ্ছেটা ছিল সেটা মারলেন কি করে? এই যে এতগুলো বছর, নীলুর জন্ম, ওর বড় হওয়া, বাবার চলে যাওয়া, এই সব কিছুর মাঝে আপনার কি একবারও মনে হয়নি যে একটা বড় অন্যায় আপনার সাথে হয়েছে? অনিমা দেবী একটু থমকালেন। নীলু এবার ফোনটা নামিয়ে রাখলো। বাড়ির পরিবেশটা হঠাৎ কেমন যেন সিরিয়াস হয়ে উঠল। অনিমা দেবী টেবিলের ওপর রাখা একটা জলের গ্লাস নিয়ে নাড়াচাড়া করতে করতে বললেন, অন্যায় শব্দটা বড় ভারী রে মেঘা। মধ্যবিত্ত ঘরে মেয়েরা যখন আসে, তারা কিছু স্বপ্ন বিসর্জন দেওয়ার মানসিক প্রস্তুতি নিয়েই আসে। তোর ঠাকুমা মানুষ হিসাবে খারাপ ছিলেন না, কিন্তু তার কাছে বউ মানে ছিল সেবাময়ী একটা মূর্তি। তিনি নিজে কোনোদিন শখ আহ্লাদ করেননি, তাই আমারটাও বুঝতে পারেননি। বিয়ের মাস ছয়েক পরের কথা, একদিন বাড়িতে কেউ ছিল না। রেডিওতে একটা গান বাজছিল। আমি তখন বারান্দায় কাপড় শুকোতে দিচ্ছিলাম। পা দুটো আপনা থেকেই তাল মেলাতে শুরু করেছিল। হাত দুটো যখন সবে উপরে তুলেছি, ঠিক তখনই তো ঠাকুমা পাড়ার কার বাড়ি থেকে যেন ফিরে এলেন। তারপর নীলু এবার বেশ উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, সে তার মায়ের এই রূপের কথা আগে কখনো শোনেনি। অনিমা দেবী দীর্ঘশ্বাস ফেললেন। সেদিন তিনি চিৎকার করেননি, শুধু খুব শান্ত গলায় বলেছিলেন, বৌমা, এ বাড়ির দোরগোড়ায় আলপনা দেওয়ার লোক আছে, কিন্তু নাচার লোক নেই। ওসব সংসেজে কোমর দোলানো ছোট লোকদের কাজ। তুমি যদি ওসব করো, লোকে আমার ছেলের নামে থু থু দেবে। ওই কথাগুলো বিষের মতো কানে লেগেছিল রে। মনে হয়েছিল আমার শখটা বুঝি কোনো পাপ। সেই রাতেই মনের ভেতরের ওই 13-14 বছরের মেয়েটাকে আমি নিজেই গলা টিপে মেরে ফেললাম। রান্নাঘর থেকে ভাতের হাঁড়ি ঢাকনা পড়ার শব্দ এলো। অনিমা দেবী তড়িঘড়ি উঠতে যাচ্ছিলেন, কিন্তু মেঘা তার হাতটা চেপে ধরলো। মা, আপনি এখানে বসুন, আজ আমি রান্না সামলে নেব, আপনি শুধু একটা কথা বলুন, আপনি কেন আমায় কখনো আটকাননি? নীলুর সাথে আমার বিয়ের কথা যখন হচ্ছিল, পাড়ার লোকে তো অনেক কথাই বলেছিল, যে আমি চাকরি করি না, সারাদিন রং তুলি নিয়ে পড়ে থাকি, ঘরের কাজে অত পটু নই। আপনি কেন আমার পক্ষ নিয়েছিলেন? অনিমা দেবী মেঘার চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকালেন। তার চোখে একটা অদ্ভুত তৃপ্তির ছায়া। তিনি মৃদুস্বরে বললেন, কারণ আমি যখন তোকে প্রথম দিন দেখি, তোর চোখের মধ্যে আমি নিজেকে দেখতে পেয়েছিলাম, সেই মেয়েটাকে যে খাঁচার ভেতর ডানা ঝাপটাচ্ছিল। আমি চাইনি আমার বাড়িতে আর একটা মেয়ে তার সত্তা হারিয়ে ফেলুক। তোর যখন নীলুর সাথে বিয়ে ঠিক হলো, তোর মা আমায় আলাদা করে বলেছিলেন, মেঘা কিন্তু ছবি আঁকতে খুব ভালোবাসে, ওর যেন ওটা বন্ধ না হয়। আমি সেদিনই মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, আমার সাথে যা হয়েছে সেটা আমি তোর সাথে হতে দেব না। তুই যখন ছবি আঁকিস, আমি মুগ্ধ হয়ে দেখি তোর রঙে আমি আমার হারিয়ে যাওয়া নাচের মুদ্রাগুলো খুঁজে পাই রে মেঘা। নীলু কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মা, আমি তো জানতামই না যে তুমি এত কিছু মনে চেপে রেখেছো। তুমি কেন আমায় কোনোদিন বলনি? বললে কি হতো বাবা, তুই তো আমার ছেলে, আমার সবটুকুই তোর জন্য। তোদের খুশি দেখলেই তো আমার শান্তি। আর এই যে মেঘা এখন বাড়িতে আঁকার স্কুল খোলার কথা ভাবছে, এটা আমার কাছে এক মস্ত জয়। আমি জানি ও শুধু ছবি আঁকা শেখাবে না, ও এক একটা মেয়ের স্বাধীনতাকে মুক্তি দেবে। মেঘা এবার অনিমা দেবীর কোলের ওপর মাথা রাখলো। বাইরে বৃষ্টির তোড় বেড়েছে। অনিমা দেবী পরম মমতায় মেঘার চুলে বিলি কেটে দিতে লাগলেন। তার আঙুলের ছোঁয়ায় যেন 30 বছরের জমে থাকা একরাশ দীর্ঘশ্বাস একটু একটু করে হালকা হতে শুরু করলো। মধ্যবিত্ত এই 4 দেওয়ালের মাঝে যেখানে একসময় স্বপ্ন নিষিদ্ধ ছিল, সেখানে আজ এক নতুন ভোরের প্রস্তুতি চলছে। অনিমা দেবী হঠাৎ হাসলেন, চল, অনেক বেলা হলো, এবার খেতে বসতে হবে। নীলু, তুই টেবিলটা গুছিয়ে ফেলতো দেখি। নীলু উঠে দাঁড়ালো ঠিকই, কিন্তু মনে মনে সে এক নতুন মাকে আবিষ্কার করলো আজ। আর মেঘা মনে মনে ঠিক করে নিল, তার শাশুড়ির এই অপ্রকাশিত শিল্পকে সে আর শুধু স্মৃতির পাতায় বন্দি থাকতে দেবে না। বিকেলের দিকে অনিমা দেবী ডাইনিং টেবিলের এক কোণে বসে সুপুরি কাটছিলেন। বিয়ের পর থেকে এটা তার পুরনো অভ্যেস। দুপুরের সব কাজ মিটিয়ে এই সময়টায় তিনি নিজের মুখোমুখি বসেন। আজ মেঘার আগার স্কুলের জন্য কয়েকটা ছোট ছোট পোস্টার লেখার কথা ছিল। মেঘা সেগুলো ঘরের মেঝেতে ছড়িয়ে বসে মন দিয়ে লিখে যাচ্ছে।
নীলু ঘরেই বসে আছে, চায়ের কাপে চুমুক দিয়ে সে একবার মায়ের দিকে তাকাচ্ছিল আর একবার মেঘার দিকে। হঠাৎ সে বলে উঠল, মা, একটা কথা ভাবছিলাম, আগামী মাসে আমাদের পাড়ায় তো দুর্গাপুজোর অনুষ্ঠান হবে। প্রতিবার তুমি তো ওখানে গিয়ে শুধু দর্শক হিসেবে বসে থাকো, এবার কি অন্য কিছু করা যায় না? অনিমা দেবী সুপুরি কাটার জাতিটা থামিয়ে নীলুর দিকে চাইলেন। অন্য কি আর করবো রে, আমি তো আর এখন পাড়ার মোড়ে আবৃত্তি করতে পারবো না। নীলু একটু মুচকি হেসে মেঘার দিকে ইশারা করলো। মেঘা সাথে সাথে খাতাটা বন্ধ করে শাশুড়ির একদম কাছে গিয়ে বসলো। মা, আপনার ছেলে তো একদম ঠিক কথা বলেছে। আমিও এটা ভাবছি, আপনি নাচের মুদ্রাগুলো তো ভোলেননি, তাই না? মনে মনে আপনি আজও তাল দেন। অনিমা দেবীর হাত থেকে সুপুরির টুকরোটা খসে পড়ল। তিনি যেন আকাশ থেকে পড়লেন। কি বলছিস তোরা? মাথা খারাপ হয়েছে? এই বুড়ো বয়সে আমি এখন নাচবো? লোকে হাসাহাসি করবে না? আর সবচেয়ে বড় কথা, আমার পা কি আর আগের মতো চলে? কত বছর হলো। মা, শিল্প কখনো বুড়ো হয় না। মেঘা খুব দৃঢ় গলায় বলল। আপনি তো আর মঞ্চে গিয়ে এখন ওডিসি বা ভারতনাট্যম করবেন না, কিন্তু একটা গানে কি একটু অভিনয় আর মুদ্রা দিয়ে আমাদের সাহায্য করতে পারেন না? আমাদের পাড়ার যে ছোট ছোট মেয়েগুলো এবার রবীন্দ্রসঙ্গীতের সাথে নাচবে, ওদের কোনো শেখানোর লোক নেই, আপনি কি ওদের একটু তালিম দেবেন? অনিমা দেবী স্তব্ধ হয়ে বসে রইলেন। তার চোখের সামনে ভেসে উঠল সেই 14 বছর বয়সের মেঠো পথ, যেখানে তিনি দুহাত ছড়িয়ে বাতাসের সাথে কথা বলতেন। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল তার শাশুড়ি মায়ের সেই কঠোর মুখখানা। তিনি আমতা আমতা করে বললেন, না রে মেঘা, ও সব হয় না। লোকে বলবে। দেখো অনিমা, এবার শেষ বয়সে সাজছে, তোর শ্বশুর মশাইয়ের সম্মানটাও তো দেখতে হবে। মেঘা এবার অনিমা দেবীর হাত দুটো নিজের হাতের মধ্যে নিল। মা, বাবা যদি আজ বেঁচে থাকতেন, তিনি আপনার চোখে যে তৃপ্তিটা দেখতেন, তাতে তিনি সবচেয়ে বেশি খুশি হতেন। আর লোকের কথা কেন ভাবছেন? এই পাড়ার মানুষ দেখেছে আপনি কিভাবে একা হাতেই সংসারটাকে টেনেছেন। আপনার ভেতরের সেই শিল্পীটা মরে যায়নি মা, সে শুধু ঘুমিয়ে আছে, তাকে একবার জাগিয়ে দেখুন না। নীলু উঠে এসে মায়ের কাঁধে হাত রাখলো। মা, শুধু কয়েকটা ছোট ছোট মেয়ে, ওদের কোনো মাস্টার মশাই নেই। তুমি যদি ওদের একটু দেখিয়ে দাও, ওরাই কিন্তু আমাদের পাড়ার নাম উজ্জ্বল করবে। আর আমি তো আছি তোমার পাশে। অনিমা দেবী কিছুক্ষণ জানলার বাইরের জমা জলের দিকে তাকিয়ে রইলেন। তার ভেতরটা ছটফট করছিল। একদিকে বহু বছরের সংস্কার আর লোক লজ্জার ভয়, অন্যদিকে হারানো শৈশবকে ছুঁয়ে দেখার এক তীব্র বাসনা। তিনি ধরা গলায় বললেন, ওরা কি আমায় মানবে? আমি তো অনেক কিছু ভুলে গেছি রে, তাল কাটে না তো। মেঘা খিলখিল করে হেসে উঠল। আপনার হাতের কাজ দেখলেই বোঝা যায় আপনার কোনো তাল কাটে না মা। তাহলে কথা পাক্কা? কাল থেকে 4টে বাচ্চা মেয়ে এই বাড়িতে আসবে, আপনি ওদের শেখাবেন। কোনো মঞ্চে ওঠা নয়, শুধু এই ড্রয়িং রুমে বসে ওদের সাথে একটু পা মেলানো। রাজি? অনিমা দেবী অনেকক্ষণ চুপ থেকে অবশেষে একটা দীর্ঘশ্বাস ফেলে মৃদু মাথা নাড়লেন। তার চোখে তখন জল চিকচিক করছে। তিনি ভাবতেও পারেননি যে তার জীবনের এই পড়ন্ত বেলায় এসে কেউ আবার তাকে তার হারিয়ে যাওয়া পরিচয়ের কথা মনে করিয়ে দেবে। পরদিন বিকেলে ড্রয়িং রুমের কার্পেটটা সরিয়ে দেওয়া হলো। 4টে ছোট ছোট মেয়ে শাড়ি আর সালোয়ার পরে গুটি গুটি পায়ে ভেতরে ঢুকলো। অনিমা দেবী প্রথমে খুব জড়সড় হয়ে কোণের সোফাটায় বসেছিলেন। মেঘা গিয়ে টিভিতে রবীন্দ্রসঙ্গীতের একটা চেনা সুর বাজালো। মোর বিনা ওঠে কোন সুরে বাজি। সুরটা কানে যেতেই অনিমা দেবীর পিঠটা সোজা হয়ে গেল। তিনি অজান্তেই তর্জনী দিয়ে নিজের উরুর ওপর তাল দিতে শুরু করলেন। মেয়েগুলো বুঝতে পারছিল না কিভাবে শুরু করবে। অনিমা দেবী আর বসে থাকতে পারলেন না। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, শাড়ির আঁচলটা কোমরে জড়িয়ে নিলেন খুব পরিপাটি করে। শোন, প্রথম যখন পা ফেলবি, মনে করবি মাটির সাথে তোর খুব পুরনো বন্ধুত্ব। অনিমা দেবীর গলাটা হঠাৎ বদলে গেল। সেখানে এখন আর কোনো দ্বিধা নেই, আছে এক শিক্ষিকার কর্তৃত্ব। এই হাতটা এভাবে ধর, যেন মেঘকে ডাকছিস। তিনি যখন হাত দুটো সামনে প্রসারিত করলেন, মেঘার নীলু দরজার আড়ালে দাঁড়িয়ে অবাক হয়ে দেখছিল। সেই 14 বছরের কিশোরী অনিমা যেন আজ সব পর্দা ছিঁড়ে বেরিয়ে এসেছেন। তার শরীরে বয়সের ভার থাকতে পারে, কিন্তু তার আঙুলের ডগায় যে জাদু খেলা করছিল তা কোনো প্রথাগত শিক্ষার চেয়ে কম নয়। নাচ শেখানো শেষ করে যখন অনিমা দেবী সোফায় বসলেন, তার কপালে বিন্দু বিন্দু ঘাম, কিন্তু চোখে এক অদ্ভুত দীপ্তি। ছোট ছোট মেয়েগুলো তাকে প্রণাম করে যখন চলে যাচ্ছে, একজন বলল, জেঠিমা, আপনি কি সুন্দর করে শেখালেন আমাদের।
অনিমা দেবী হাসলেন। এই প্রথম তিনি বুক ভরে শ্বাস নিলেন। মেঘা এক গ্লাস জল নিয়ে এলো। অনিমা দেবী জলটা খেয়ে মেঘার দিকে তাকিয়ে বললেন, জানি না ঠিক করছি কিনা রে, কিন্তু আজ অনেক বছর পর মনে হচ্ছে আমি মরে যাইনি, আমি বেঁচে আছি। মেঘা জানতো এটা শুধু শুরুর শুরু। এই মধ্যবিত্ত বাড়ির চার দেওয়াল আজ থেকে শুধু রান্নার ধোয়া বা সংসারের হাহাকার শুনবে না, শুনবে নুপুরের সেই ছন্দ যা এক গৃহবধূ তার কিশোরী মনের আড়ালে লুকিয়ে রেখেছিলেন 30 বছর ধরে। বেশ কয়েকদিন কেটে গেছে। অনিমা দেবীর জীবনটা এখন আর শুধু সংসারের কাজের মধ্যে সীমাবদ্ধ নেই। ড্রয়িং রুমের ওই কার্পেট সরানো মেঝেটাই এখন তার পৃথিবী। প্রতিদিন বিকেল 4টে বাজার আগে তিনি নিজের অজান্তেই আয়নার সামনে দাঁড়ান। চুলটাই একটু টেনে বাঁধেন, কপালে একটা গোল টিপ পরেন। তার চলনে একটা আলাদা ক্ষিপ্রতা এসেছে, যা নীলু আর মেঘার নজর এড়ায়নি। সেদিন বিকেলে আকাশটা বেশ পরিষ্কার ছিল। নীলু অফিস থেকে একটু আগে ভাগেই ফিরেছে, হাতে কয়েকটা প্যাকেট। মেঘা চা বসাচ্ছিল। নীলু রান্নাঘরে গিয়ে বলল, মা কোথায় মেঘা? ক্লাসের সময় তো হয়ে এলো। মেঘা হেসে বলল, মা এখন স্টাডি রুমে ওই মেয়েগুলোর জন্য কিছু মুদ্রার মানে সহজ করে লিখছেন। বিশ্বাস করো নীলু, আমি মাকে কোনোদিন এতটা প্রাণবন্ত দেখিনি। কাল রাতে দেখছিলাম মা ঘুমানোর আগে হাত দিয়ে প্র্যাকটিস করছেন। ঠিক তখনই অনিমা দেবী ঘরে ঢুকলেন, হাতে একটা পুরনো নোটবুক। নীলুকে দেখে বললেন, কি রে আজ এত তাড়াতাড়ি, শরীর ঠিক আছে তো? একদম ঠিক আছে মা, এই নাও তোমার জন্য একটা জিনিস এনেছি, বলে নীলু প্যাকেটটা এগিয়ে দিল। অনিমা দেবী প্যাকেটটা খুলতেই থমকে গেলেন। ভেতরে একজোড়া ঝকঝকে নতুন ঘুঙুর আর একটা মেটে রঙের সুতির হ্যান্ডলুম শাড়ি। ঘুঙুরগুলোর দিকে তাকিয়ে অনিমা দেবীর আঙুলগুলো একটু কেঁপে উঠল। তিনি ধরা গলায় বললেন, এসব কেন আনলি বাবা? আমি তো বলেছি আমি শুধু ওদের শিখিয়ে দেব, আমি তো আর নাচবো না। নীলু মায়ের কাঁধে হাত রেখে খুব শান্ত স্বরে বলল, মা, যারা শেখে তারা শুধু চোখ দিয়ে শেখে না, কান দিয়েও শেখে। ওই ঘুঙুরের শব্দটা ওদের তাল চিনতে সাহায্য করবে। আর শাড়িটা মেঘার পছন্দ, ও বলছিল তোমাকে এই রঙে খুব ভালো মানাবে। মেঘা পাশ থেকে বলে উঠল, মা, আপনি ওই পুরনো বাক্স থেকে আপনার ঘুঙুরগুলো বের করেননি আমি জানি। ওগুলো হয়তো অভিমানে অনেক আগেই শব্দ হারিয়েছে, তাই এই নতুনগুলো আজ থেকে আপনার নতুন পথ চলা শুরু করুক। অনিমা দেবী কিছু বলতে পারলেন না, শুধু ঘুঙুরগুলো বুকের কাছে চেপে ধরলেন। ঠিক 4টে বাজতেই কলিং বেল বাজলো। সেই 4টে মেয়ে, টুপুর, রিয়া, বাণী আর সোহিনী হাজির। আজ ওদের উৎসাহ আরো বেশি, কারণ সামনেই অনুষ্ঠানের ফাইনাল রিহার্সাল। অনিমা দেবী আজ আর সোফায় বসে রইলেন না। নীলুর দেওয়া নতুন শাড়িটা পরে তিনি যখন ঘরের মাঝখানে এসে দাঁড়ালেন, মেয়েগুলো অবাক হয়ে তাকিয়ে রইল। মেঘা মিউজিক সিস্টেমটা চালিয়ে দিল। আজ গানের কলি, আকাশ আমায় ভরলো আলোয়। গানটা শুরু হতেই অনিমা দেবী দুপা পিছিয়ে গিয়ে একটা চমৎকার প্রণাম করলেন। তারপর যখন তিনি প্রথম পা ফেললেন, সারা ঘরে ঘুঙুরের সেই রিনঝিন শব্দ ছড়িয়ে পড়ল। মেঘা আর নীলু দরজার পাশে দাঁড়িয়ে স্তব্ধ হয়ে দেখছিল। অনিমা দেবীর শরীর থেকে যেন বয়সের সব ক্লান্তি ঝরে পড়েছে। তার হাতের প্রতিটি মুদ্রা যেন এক একটি না বলা গল্প বলছে। তিনি যখন ঘুরপাক খাচ্ছিলেন, তার শাড়ির আঁচলটা বাতাসের সাথে খেলা করছিল। যে ঘরটা একসময় শুধু শাশুড়ি মায়ের করা শাসন আর হাঁড়িকুড়ির শব্দে অভ্যস্ত ছিল, আজ সেই ঘরে শিল্পের জোয়ার এসেছে। নাচাতে নাচাতে অনিমা দেবী হঠাৎ মাঝপথে থেমে গেলেন। টুপুর পা মেলাতে পারছিল না। অনিমা দেবী ওর কাছে গিয়ে নিচু হলেন। খুব নরম গলায় বললেন, ভয় পাস না মা, ভাববি তুই যখন নাচছিস তুই আর কেউ নোস, তুই শুধু একটা উড়ে যাওয়া পাখি। পাখির কি কোনো নিয়ম থাকে? শুধু ছন্দটা মনের ভেতরে রাখ। সোহিনী হঠাৎ জিজ্ঞেস করলো, আচ্ছা দিদা, আপনি যখন আমাদের মতো ছোট ছিলেন তখন আপনিও কি এভাবেই নাচতেন? অনিমা দেবীর চোখে এক মুহূর্তের জন্য আবার সেই 14 বছরের স্মৃতিটা খেলে গেল। তিনি হাসলেন, তবে সেই হাসিতে আর কোনো বিষণ্ণতা ছিল না। বললেন, আমি তো তোর চেয়েও ছোটবেলায় শুরু করেছিলাম রে, কিন্তু তখন আমার শেখানোর মতো কেউ ছিল না। আমি নিজেই নিজের শিক্ষক ছিলাম, তাই তোদের যখন দেখি মনে হয় আমি আবার ছোট হয়ে গেছি। অনুশীলন শেষ হওয়ার পর মেয়েগুলো যখন চলে গেল, অনিমা দেবী ক্লান্ত হয়ে মেঝেতেই বসে পড়লেন। মেঘা এক গ্লাস লেবুর জল নিয়ে এলো। মা, দারুণ হয়েছে। আপনি বিশ্বাস করুন, আপনার ওই চোখের ভঙ্গিটা দেখলে মনে হয় সত্যি সত্যি আকাশ আলোয় ভরে যাচ্ছে। অনিমা দেবী জলটা খেয়ে দীর্ঘশ্বাস ফেললেন। জানিস মেঘা, আজ যখন ঘুঙুরগুলো পায়ে বাঁধছিলাম মনে হচ্ছিল আমি যেন পাপ করছি। সেই যে তোর ঠাকুমা বলেছিলেন বউদের নাচ সাজে না, ওই কথাটা আজও কোথাও একটা কাঁটার মতো বিঁধে আছে। কিন্তু যখন নাচটা শুরু করলাম মনে হলো ওই শব্দটা যেন আমার সব গ্লানি ধুয়ে দিচ্ছে। মেঘা অনিমা দেবীর পাশে বসে তার হাতটা ধরল। মা,
ঠাকুমা তার সময়ের শিকার ছিলেন। তিনি জানতেন না যে একটা মানুষের শখ তার বেঁচে থাকার রসদ হতে পারে। আপনি তো তাকে ক্ষমা করে দিয়েছেন অনেক আগেই, এবার নিজেকেও ক্ষমা করে দিন। আপনার স্বাধীনতা আপনার পাওনা ছিল, যা আপনি আমায় দিয়েছেন, আর আজ নিজেই সেটা খুঁজে নিলেন। নীলু ভেতর থেকে উকি দিয়ে বলল, শোনো শিল্পী দম্পতি, আজ রাতে কিন্তু বাইরে ডিনার, অনেক পরিশ্রম হয়েছে তোমাদের। অনিমা দেবী হেসে ফেললেন, না রে বাবা, বাইরে কেন, বাড়িতেই আমি আজ ঘুগনি আর লুচি করব, তুই বরং মিষ্টি নিয়ে আয়, আজ আমার খুব আনন্দ হচ্ছে। রাতের বেলা শুতে যাওয়ার আগে অনিমা দেবী ঘুঙুর জোড়া জানলার ধারে টেবিলটার ওপর সযত্নে রাখলেন। চাঁদের আলোয় ঘুঙুরগুলো চিকচিক করছিল। অনিমা দেবী অনুভব করলেন 14 বছর বয়সে যে মেয়েটি এই বাড়িতে ভয়ে ভয়ে ঢুকেছিল, আজ সেই মেয়েটি অবশেষে তার অধিকার ফিরে পেয়েছে। মধ্যবিত্ত সংসারে টানাপোড়েন তাকে হার মানাতে পারেনি, বরং তাকে আরো একটু পরিণত করেছে। পাড়ার ক্লাবের অডিটোরিয়ামে আজ তিল ধারণের জায়গা নেই। এলাকার সব বয়স্ক থেকে শুরু করে নতুন প্রজন্মের ভিড় উপচে পড়ছে। উইংসের আড়ালে দাঁড়িয়ে অনিমা দেবী বারবার নিজের শাড়ির কুচিটা ঠিক করছেন। তার দুহাত জড়িয়ে ধরে আছে টুপুর আর রিয়া। মেয়েগুলোর সাজ সম্পূর্ণ, মাথায় ফুলের মালা, চোখে কাজল, কিন্তু তাদের চেয়েও বেশি ঘামছে না অনিমা দেবী। মেঘা পেছন থেকে এসে অনিমা দেবীর কাঁধে হাত রাখলো। মা, আপনার হাত কাঁপছে কেন? আপনি তো স্টেজে উঠছেন না, আপনি তো শুধু ওদের তৈরি করে দিয়েছেন। অনিমা দেবী একটা লম্বা শ্বাস নিয়ে মেঘার দিকে তাকালেন। জানিস মেঘা, একবার ছোটবেলায় আমার বাবা আমায় ঠিক এইভাবেই মেলায় সাজিয়ে নিয়ে গিয়েছিলেন। তারপর কত বসন্ত চলে গেল, কত শ্রাবণ এলো, কিন্তু সাজ আর পূর্ণ হলো না। আজ এই বাচ্চাগুলোকে যখন দেখছি, মনে হচ্ছে আমি যেন ওই লাল পাড় শাড়ি পরে দাঁড়িয়ে আছি। বুকটা কেমন ঢিপ ঢিপ করছে রে। নীলু ওপাশ থেকে ইশারা জানালো সময় হয়ে গেছে। মাইকে ঘোষণা হলো, এবারের নিবেদন অনিমা রায়ের পরিচালনায় ছোট ছোট শিশুদের নৃত্য আলেখ্য। অনিমা দেবী চমকে উঠলেন, তার নাম? পরিচালক হিসেবে পাড়ার লোক তার নাম ঘোষণা করছে। তিনি তো ভেবেছিলেন তিনি আড়ালেই থাকবেন। মেঘা আলতো করে তাকে ঠেলে দিয়ে বলল, যান মা, ওদের পজিশনে বসিয়ে দিয়ে আসুন। পর্দা উঠল। শান্তিনিকেতনী ধাঁচে সাজানো মঞ্চে 4টে মেয়ে যখন বসলো, অনিমা দেবী উইংসের এক কোণে এমনভাবে দাঁড়ালেন যাতে দর্শকরা তাকে দেখতে না পায়, কিন্তু মেয়েগুলো তাকে দেখতে পায়। গান শুরু হলো, আকাশ আমায় ভরলো আলোয়। প্রথম তালের সাথে অনিমা দেবী নিজের অজান্তেই হাতের মুদ্রা শুরু করলেন। তিনি উইংসের অন্ধকারে দাঁড়িয়ে নাচতে শুরু করলেন। মঞ্চে মেয়েগুলো নাচছে আর আড়ালে অনিমা দেবী নিজের সারা জীবনের সঞ্চিত আবেগ দিয়ে হাত নাড়াচ্ছেন। দর্শকদের মধ্যে গুঞ্জন উঠল, কারণ উইংসের কোণে আলো আধারিতে অনিমা দেবীর শরীরের ছন্দবদ্ধ ছায়াটা বড় পর্দায় এসে পড়ছিল। এক বৃদ্ধার হাতের আঙুলগুলো যখন প্রস্ফুটিত পদ্মের মতো ফুটে উঠছে, তখন দর্শক আসনে বসে থাকা মানুষগুলো বিস্ময়ে বাক্যহারা। নাচ শেষ হতেই ফেটে পড়ল করতালিতে হল। টুপুরা যখন মঞ্চ থেকে নামছিল, দর্শকরা চিৎকার করে উঠল, পরিচালককে একবার সামনে আসতে হবে। অনিমা দেবী পিছিয়ে যাচ্ছিলেন, কিন্তু নীলু আর মেঘা গিয়ে তার হাত ধরল। নীলু মৃদুস্বরে বলল, মা, আজ আর পালানো যাবে না, আজ তুমি জিতে গেছো, চলো। পর্দার সামনে যখন অনিমা দেবী এসে দাঁড়ালেন, সারা হলের আলো তার উপর এসে পড়ল। সেই 14 বছরের মেয়েটা আজ যেন ষাটোর্ধ্ব এই মহিলার মধ্যে দিয়ে বিশ্বকে প্রণাম জানাচ্ছে। মঞ্চের নিচে প্রথম সারিতে বসে থাকা পাড়ার কিছু বয়স্ক মহিলা, যারা একসময় তার শাশুড়ির সাথে এক আসনে বসে নিন্দে মন্দ করতেন, তারাও আজ উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন। অনিমা দেবীর চোখে তখন অঝোর ধারায় জল। এ জল দুঃখের নয়, এ জল এক দীর্ঘ তৃষ্ণার শান্তির জল। বাড়ি ফেরার পথে গাড়িতে কেউ কোনো কথা বলছিল না। এক শান্ত নিস্তব্ধতা গ্রাস করেছিল সবাইকে। বাড়ির সামনে গাড়ি থামতে অনিমা দেবী দেখলেন তাদের সদর দরজার সামনে একটা ছোট নেমপ্লেট বসানো হয়েছে, তাতে লেখা ছন্দম, অনিমা রায় ও মেঘা রায়ের শিল্পালয়। অনিমা দেবী থমকে দাঁড়ালেন, এসব কিরে নীলু? নীলু হাসলো, তুমি চেয়েছিলে মেঘা ওর ড্রয়িং ক্লাসটা করুক, আর মেঘা চেয়েছে তোমার নাচটা এই বাড়িতে অমর হয়ে থাকুক। আজ থেকে এই বাড়িতে আর কোনো স্বপ্ন চাপা পড়ে থাকবে না মা। তুমি আর মেঘা মিলে এবার এই পাড়ার সব মেয়েদের ডানা মেলতে শেখাবে। অনিমা দেবী ঘরে ঢুকলেন, ড্রয়িং রুমে এসে একবার সোফাটায় বসলেন। আজ ঘরটা আর শুধু ইট পাথরের দেওয়াল মনে হচ্ছে না, মনে হচ্ছে এক জ্যান্ত বাগান। তিনি মেঘাকে নিজের কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরলেন। মেঘা, আমি জানতাম না যে মধ্যবিত্ত সংসারেও এত আকাশ পাওয়া যায়। আমার শাশুড়ি মা বলেছিলেন এ বাড়িতে নাচের লোক নেই। আজ যদি তিনি থাকতেন, আমি তাকে বলতাম, মা, এ বাড়িতে শুধু নাচার লোক নেই, এ বাড়িতে এক শিল্পী আর এক যোদ্ধার ঘর বসত।
মেঘা অনিমা দেবীর কাঁধে মাথা রেখে বলল, আর আমি বলতাম মা, আপনি আমার শাশুড়ি নন, আপনি আমার সেই আয়না, যাতে আমি আমার ভবিষ্যৎ দেখতে পাই। আমরা দুজনেই এ বাড়ির আকাশ ধরে রাখবো। বাইরে তখন ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। অনিমা দেবী জানলার পাল্লাটা আজ আর টেনে দিলেন না, বরং হাতটা বাড়িয়ে দিলেন বৃষ্টির জল ছোঁয়ার জন্য। যে জল একসময় শুধু ভিজে কাপড় মেলার চিন্তা নিয়ে আসতো, আজ সেই জল তার মনের মরুভূমিতে সুরের ধারা হয়ে নামছে। মাঝরাতে ঘুমানোর আগে তিনি একবার আলমারি থেকে সেই পুরনো ছেঁড়া খাতাটা বের করলেন। আলপনা আঁকা পাতাটার নিচে পেন্সিল দিয়ে আজ তিনি একটা নতুন মুদ্রা আঁকলেন, যার নাম মুক্তি। সংসার ছিল, সন্তান ছিল, কিন্তু আজ অনিমা রায় নিজের একটা পরিচয়ও হলো। মধ্যবিত্ত পরিবারের এই সাধারণ গল্পটা শেষ হলো এক অসাধারণ উত্তরণের মধ্য দিয়ে, যেখানে এক শাশুড়ি তার পুত্রবধূর হাত ধরে নিজের 14 বছরের বয়সের সেই ফেলে আসা কিশোরীকে খুঁজে পেলেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।